আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব যশোর বোর্ড ২০২৩ থেকে আসা সিকিউ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই শুরুর দিকে উদ্দীপকটা একটু ভালো করে পড়ে নিই। বলা হচ্ছে মুক্তিযুদ্ধ শুরুর ১৫ দিন পরে একটি সরকার গঠন করা হয়। এই সরকার মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। ওই সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। তো অলরেডি আমরা উদ্দীপকের মাধ্যমে মোটামুটি আমরা জানতে পেরে গেছি আসলে কোন সরকারকে এখানে চিহ্নিত করা হয়েছে বা নির্দেশ করা হয়েছে। ক নাম্বার প্রশ্নটি হচ্ছে মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য কী ছিল? এটির প্রধান উদ্দেশ্য ছিল যে মুক্তিযুদ্ধকে কিভাবে সঠিক পথে পরিচালনা করা যায় এবং কিভাবে বিশ্ব জনমত আদায় করা যায়, মুক্তিযুদ্ধের পক্ষে কিভাবে কাজ করা যায়, এই উদ্দেশ্য নিয়ে তারা উদ্দেশ্য নিয়ে মূলত এই সরকার গঠন করা হয়েছিল। এখানে বলা হয়েছে এটাই যে মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য ছিল সঠিকভাবে যুদ্ধ পরিচালনা ও মুক্তিযুদ্ধের পক্ষে দেশি বিদেশি জনমত গঠনের মাধ্যমে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করা। এই ত্বরান্বিত মানে কি? আরও উন্নতি করাকেই বোঝানো হয় ত্বরান্বিত এই শব্দের মাধ্যমে। পরবর্তীতে বলা হচ্ছে মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো। তো আমরা জানি জাতিসংঘ গঠিত হওয়ার মোটামুটি ২০ বছর পরে এই মুক্তিযুদ্ধ হয়, কিন্তু বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা গঠিত হলেও তারা মুক্তিযুদ্ধে মতো একটা গণহত্যা বা ন্যাক্কারজনক একটা ঘটনার বিরুদ্ধে তারা কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বলা হচ্ছে যে ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী নারকে হত্যাযজ্ঞ মৌলিক মানবিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। প্রকৃতপক্ষে ভেটো ক্ষমতা সম্পন্ন ৫টি বৃহৎ শক্তিধর রাষ্ট্রের বাইরে জাতিসংঘের নিজস্ব উদ্যোগে ভেটো দেওয়ার ক্ষমতা ছিল সীমিত। তো যার কারণে বলা হচ্ছে কি, তাই আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা প্রায় নিষ্ক্রিয় ছিল বলা যায়। কারণ আমরা জানি ওইখানে ভেটো সম্পন্ন বলতে বলা হচ্ছে যারা আপনার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ৫টি ক্ষমতাধর রাষ্ট্র যারা রয়েছে তাদের বাইরে জাতিসংঘের তেমন কোনো কি ছিল না, কার্যকরী কোনো ভূমিকা ছিল না। জাতিসংঘের ভূমিকা কী ছিল? প্রায় নিষ্ক্রিয়। তারা শুধুমাত্র যেই কাজটি করেছে সেটা শরণার্থী যারা ছিল তাদেরকে বিভিন্ন রকম সহায়তা করেছে। এর বাইরে তারা তেমন কোনো কাজ করতে পারেনি। তারপরে যদি আমরা বলি যে পরবর্তী প্রশ্নটা ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকে যে সরকারের কথা বলা হয়েছে তার গঠন কাঠামো ব্যাখ্যা করো। তো আমরা জানি মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা শুরু হয় ২৬শে মার্চ। তো তার ঠিক ১৫ দিন পরে বলা হয়েছে। তার মানে কি, আমরা যদি ধরি যে সেটা ১০ই এপ্রিল এই সরকারের কথা বলা হয়েছে। আর আমরা জানি ১০ই এপ্রিল যে সরকার গঠন করা হয় সেটা মুজিবনগর সরকার। মুজিবনগর সরকারের আরও বেশ কয়েকটি সমর্থক নাম রয়েছে। তার মধ্যে একটি অস্থায়ী সরকার, তারপরে আপনার প্রবাসী সরকার। প্রবাসী সরকার কেন বলা হয়? কারণ এই সরকার আমাদের দেশের বাইরে থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, যার কারণে তাদেরকে আপনার প্রবাসী সরকার বলা হয়। অস্থায়ী সরকার বলার কারণ এটার কোনো স্থায়িত্ব ছিল না, যার কারণে এটাকে কি বলা হচ্ছে? অস্থায়ী সরকার বলা হচ্ছে। উদ্দীপকে মুজিবনগর সরকারের কথা বলা হয়েছে। মিরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে অর্থাৎ আমবাগানে ১৯৭১ সালে ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে মুজিবনগর সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকার গঠন কাঠামো, এটা যদি আমরা বলি যে এই সরকারটি ছিল মূলত ৬ সদস্য বিশিষ্ট একটি সরকার। কয় সদস্য বিশিষ্ট? ৬ সদস্য। যেখানে একজন প্রধানমন্ত্রী ছিল, একজন রাষ্ট্রপতি ছিল, একজন উপরাষ্ট্রপতি ছিল, আর এর বাইরে পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং অর্থমন্ত্রী ছিল। তো রাষ্ট্রপতি আমরা সবাই জানি শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপতির অবর্তমানে যিনি এই দায়িত্বটা পালন করেন তিনি উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বা অস্থায়ী রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এইচ এম কামারুজ্জামান। তাই অনেকে আমরা কামরুজ্জামান লিখে দিই, এটা কামরুজ্জামান হবে না, এটা কামারুজ্জামান হবে। পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন খন্দকার মুস্তাক আহমেদ। তো স্বাধীন মানুষের সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য ৬ সদস্য বিশিষ্ট আরেকটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। এটার সরকার কাঠামো ৬ সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ ছিল ৬ সদস্য বিশিষ্ট। এর বাইরে এটার কি হয়, ৬ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন কে? প্রধান সেনাপতি ছিলেন কর্নেল MAG বা আতাউল গনি উসমানী। তো এখানে আরেকটা জিনিস যেটা আমরা মনে রাখবো সেটা এই সরকারের একজন বিশেষ দূত ছিল। একজন কি ছিল? বিশেষ দূত ছিল। ওনার নাম বিচারপতি আবু সাইদ। বিচারপতি আবু
সাইদ, বিচারপতি আবু সাইদ। আরেকটা যদি বলি যে এই সরকারকে শপথ বাক্য পাঠ করানকে, শপথ বাক্য পাঠ করানকে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে কে হচ্ছে এখানে শপথ বাক্য পাঠ করান। এটা হচ্ছে অধ্যাপক ইউসুফ। এই দুইটা জিনিস আরও আপনারা অবশ্যই মনে রাখবেন এবং হচ্ছে সিকিউতে এটা উল্লেখ করে দেবেন, অধ্যাপক ইউসুফ। তো এই হচ্ছে এই সরকারেরই, আর এই সরকারের লক্ষ্যটা আমরা মোটামুটি সবাই জানি যে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার উদ্দেশ্যে এটা করা হয়েছে, কি করা হয়েছে, গঠন করা হয়েছিল। আর যেহেতু 15 দিন পরে কথা বলা হয়েছে, তাহলে 10ই এপ্রিল, এখানে আমরা দেখতে পারতেছি 10ই এপ্রিল, তার মানে হচ্ছে এটা ঠিক 26-এর পরের 15 দিন পরে যেটা হইতেছে সেটা কি এই 10ই এপ্রিল হচ্ছে। তার মানে কি এই সরকারের কথাই বলা হয়েছে, আর কোনো সরকারের কথা বলা হয়নি। পরবর্তী প্রশ্ন হচ্ছে উক্ত সরকারের কার্যক্রম বিশ্লেষণ করো। তো আমরা অলরেডি জেনে ফেলেছি যে এই সরকারের নাম হচ্ছে মুজিবনগর সরকার। যদি এটার কার্যক্রম সম্বন্ধে আমরা বলি, এই সরকারের কার্যক্রম মূলত আমরা দুই ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটা হচ্ছে সামরিক কার্যক্রম, একটা হচ্ছে বেসামরিক কার্যক্রম। আবারও বলতেছি, এর কার্যক্রম হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সামরিক কার্যক্রম, একটা হচ্ছে বেসামরিক কার্যক্রম। এইভাবে হচ্ছে ব্যাখ্যা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আরটা হচ্ছে বেসামরিক কার্যক্রম, বেসামরিক আর হচ্ছে সামরিক। তো মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে সামরিকভাবে যে কার্যক্রম, এটা সামরিক কার্যক্রমের অন্তর্গত। এর বাইরে বাকি সব কার্যক্রম হচ্ছে বেসামরিক কার্যক্রমের অন্তর্গত। তো এই দুইভাবে হচ্ছে তারা মূলত কাজ করেছিল। বলা হচ্ছে যে প্রশ্নগুলিখিত সরকার দ্বারা মুজিবনগর সরকারের কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি তৈরি করা ছিল এই সরকারের প্রধান উদ্দেশ্য। তার মানে কি, ওই যেটা বিশ্ব জনমত তৈরি করা, এটা কি ওইটা কিসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে আপনার বেসামরিক কার্যক্রমের অন্তর্ভুক্ত। 1970 সালে সাধারণ নির্বাচনে বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য দ্বারা মুজিবনগর সরকার গঠন করা হয়। বাঙালি কর্মকর্তাদের নিয়ে এই সরকার প্রশাসনিক কাজ পরিচালনা করেছিল। এতে মোট 12টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহর কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, তারপর হচ্ছে নিউ ইয়র্ক, স্টকহোম প্রভৃতিতে বাংলাদেশ সরকারের পক্ষে প্রচার ও আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করে। সরকার বিচারপতি নিয়োগ দেয়, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব নেতৃত্ব জনসমর্থন আদায়ে কাজ করেন, যা ওনার নাম হচ্ছে বিচারপতি আবু সাইদ। এটা মনে রাখতে হবে। মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। এই সরকার বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে 11 জন সেক্টর কমান্ডার নিয়োগ করেছিল। এছাড়া বেশ কিছু সাবসেক্টর এবং 3টি ব্রিগেড ফোর্স গঠিত হয়। তো 3টেই ব্রিগেড ফোর্সের নাম যদি আমি বলি, তাহলে হচ্ছে আপনার কে ফোর্স, তারপর হচ্ছে এস ফোর্স, তারপর হচ্ছে জেড ফোর্স। তো কে ফোর্সের এটা নেতৃত্বে ছিলেন হচ্ছে খালেদ মোশাররফ, এস ফোর্সের হচ্ছে শফিউল্লাহ, আর জেড ফোর্সের হচ্ছে মেজর জিয়া। তো এইভাবে হচ্ছে টোটাল হচ্ছে আপনার 3টা বিশেষ হচ্ছে আপনার ছিল, 3টি বিশেষ হচ্ছে আরও ফোর্স ছিল। এছাড়া হচ্ছে 11টি সেক্টরে ভাগ করা ছিল। এছাড়া আমরা জানি অনেক, এছাড়াও নিয়মিত বাহিনীর পাশাপাশি অনেক আঞ্চলিক বাহিনীও ছিল, হেমায়েত বাহিনী, কাদেরিয়া বাহিনী, অনেক বাহিনী ছিল। এই সবাইকে নিয়ে হচ্ছে কীভাবে মুক্তিযুদ্ধে সঠিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে হচ্ছে যুদ্ধ পরিচালনা করা যায়, এই লক্ষ্যে তারা প্রতিনিয়ত কাজ করতো মুজিবনগর সরকার। বলা হচ্ছে যে এসব বাহিনীতে বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ যোগদান করেন। তো এই ছিল হচ্ছে আমার এই সিকিউর যে সমাধান ছিল, এই নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।